বাঙালি মানেই কি শুধু সত্যজিৎ রায়ের বিরিঞ্চি বাবা? আমরা কি শুধু ভণ্ড সাধুদের চশমায় আধ্যাত্মিকতাকে দেখি? রাজশেখর বসুর স্যাটায়ার আমাদের হাসায় ঠিকই, কিন্তু এর বাইরেও এক ভারত আছে যেখানে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীর তপভূমির নর্মদার মতো এক গম্ভীর দর্শন লুকিয়ে আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল আখ্যানের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা সিংহাসন লাভের আকাঙ্ক্ষা আর এক সন্ন্যাসীর অলৌকিক অভিশাপের মাঝে দাঁড়িয়ে 1966 সালের দিল্লির সেই রক্তরঞ্জিত গোপষ্টমী এবং ইন্দিরা গান্ধীর পরিণতির এক বিস্তৃত ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের চারপাশের অজানা ইতিহাস আর গল্পগুলোকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য যেমন তথ্যবহুল হতে চলেছে, তেমনই আশা করি তা আপনাদের মনকেও ছুঁয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ রয়েছে। আমাদের এই ছোট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই ভিডিওটা কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনাদের আর মিস না হয়। বন্ধুদের সাথে এই অজানা তথ্যগুলো ভাগ করে নিতে ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের মূল পর্ব। আজ কোনো রূপকথা নয়, আজ আপনাদের শোনাবো ভারতের ইতিহাসের এমন এক রক্তরঞ্জিত অধ্যায় যা ইতিহাসের পাতায় ধামাচাপা পড়ে গেছে। একজন প্রধানমন্ত্রী, একজন অলৌকিক সন্ন্যাসী এবং একটি ভাঙা প্রতিশ্রুতির গল্প। আজ জানবেন কেন 1966 সালের 7ই নভেম্বর দিল্লির রাজপথ সাধুদের রক্তে ভেসে গিয়েছিল। আর সত্যিই কি কাজ করেছিল সন্ন্যাসীর অভিশাপ? সালটা ছিল 1966। তাসখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর ভারত তখন নেতৃত্বহীন। নেহরু তনয়া ইন্দিরা গান্ধী সিংহাসনের দাবিদার। ক্ষমতার এই অনিশ্চয়তায় ইন্দিরা গান্ধীর দ্বারস্থ হলেন আচার্য বিনোবা ভাবে এবং স্বামী করপত্রী মহারাজের। ইন্দিরা আশীর্বাদ চাইলেন, করপত্রী মহারাজ শর্ত দিলেন প্রধানমন্ত্রী হলে গোহত্যা বন্ধ করতে হবে। ইন্দিরাও রাজি হলেন। অন্তত ইতিহাস এবং প্রত্যক্ষদর্শীদের দাবি তেমনটাই। 1966 সালের 19 জানুয়ারি মোরারজি দেশাইকে হারিয়ে ইন্দিরা হলেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু সিংহাসনে বসার পর রাজনীতি তার নিজস্ব ছন্দে ফিরল, প্রতিশ্রুতি গেল ধুলোয় মিশে। প্রধানমন্ত্রী হওয়ার পর ইন্দিরা গান্ধী সময় চাইলেন। বিনোবা ভাবে মনে করিয়ে দিলেও কাজ হলো না। এদিকে সংবিধানেও গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা আছে, কিন্তু প্রতিদিন তখন 1500 গরু কাটা হচ্ছে। ধৈর্যের বাঁধ ভাঙল করপত্রী মহারাজের। তারিখটা মনে রাখুন, 7ই নভেম্বর 1966। দিনটা ছিল গোপষ্টমী। দিল্লির রাজপথে নামলেন প্রায় 1 লক্ষ মানুষ। নেতৃত্বে শঙ্করাচার্য এবং করপত্রী মহারাজ। দাবি একটাই, ভারত মাতার চরণে গোরক্ত বন্ধ হোক। নিরস্ত্র সাধুদের অপরাধ কি ছিল? তাঁরা কেবল ভজন গাইছিলেন। কিন্তু হঠাৎই দিল্লির পুলিশ ঝাঁপিয়ে পড়ল। টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর সবশেষে গুলি। সরকারি হিসেবে নিহতের সংখ্যা 250, কিন্তু বেসরকারি মতে 5000-এরও বেশি সাধু সেদিন প্রাণ হারিয়েছিলেন। শোনা যায় মৃতদেহগুলো ট্রাকে করে শহরের বাইরে নিয়ে গিয়ে স্তূপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
এমনকি কে জীবিত আর কে মৃত তা দেখার প্রয়োজন বোধ করেনি প্রশাসন। দিল্লির মাটি সেদিন সাধুদের রক্তে রাঙা হয়ে গিয়েছিল। ভারতের গণতন্ত্রের বুকে এক এমন ক্ষত যা নিয়ে মূলধারার মিডিয়া আজও কথা বলতে ভয় পায়। মহাত্মা রামচন্দ্র বীর 166 দিন অনশন করলেন। যশবন্তরাও চৌহান এসে আবারও মিথ্যে প্রতিশ্রুতি দিলেন। ইন্দিরা গান্ধী কথা রাখলেন না। এই ঘটনার পর করপত্রী মহারাজ নাকি একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন। জনশ্রুতি আছে তিনি অভিশাপ দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় দেখুন, যে গোপাষ্টমীর দিন সাধুদের রক্ত ঝরেছিল, 1984 সালের ঠিক সেই গোপাষ্টমীর দিনেই নিজের দেহরক্ষের গুলিতে প্রাণ হারান ইন্দিরা গান্ধী। তাঁর দুই পুত্র সঞ্জয় এবং রাজীব গান্ধী কারুরই মৃত্যু স্বাভাবিক ছিল না। করপত্রী মহারাজ নাকি বলেছিলেন একদিন কংগ্রেসের বিচারধারা ভারতের বুক থেকে মুছে যাবে। অভিশাপ সত্যি কি মিথ্যা তা তর্কের বিষয় হতেই পারে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় ভারতের আধ্যাত্মিক শক্তিকে অবজ্ঞা করার ফল কোন শাসকই খুব একটা ভালো পাননি। বিরিঞ্চি বাবাদের ভিড়ে আমরা যেন করপত্রী মহারাজ বা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীর মতো মানুষদের ভুলে না যাই। বন্ধুরা, ইতিহাসের এই রক্তরঞ্জিত অধ্যায় নিয়ে আপনাদের কি মনে হয়? 1966 সালের সেই ভয়াবহ গোপ অষ্টমীর ঘটনা কি আপনাদের পরিবারের বড়দের মুখে কখনো শুনেছেন? কিংবা এই সন্ন্যাসীর অভিশাপ নিয়ে আপনাদের নিজস্ব কোনো ব্যাখ্যা বা অভিজ্ঞতা আছে কি? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের এই ঐতিহাসিক গবেষণাকে আরও সমৃদ্ধ করবে। আমরা অপেক্ষায় রইলাম আপনাদের অভিজ্ঞতার কথা শোনার জন্য। আপনি কি মনে করেন, এটি কি কেবলই সমাপতন নাকি সত্যিই প্রকৃতির বিচার? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই চাপা পড়া ইতিহাসটা আজ সবার জানা দরকার। দেখা হবে পরের ব্লগে। জয় হিন্দ।